জি, আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ পরিকল্পনা। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা তার সহযোগী বা তার আশেপাশে যারা তাকে পরিকল্পনা বিভিন্ন পরামর্শ দিচ্ছে বা কাজ করছে বা তার টিমের যারা, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ন্যাটো এশিয়া এবং সাউথ এশিয়া থিঙ্ক ক্লাব মেম্বার। হুম, এবং তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু একদিনের জন্য না। সেই পরিকল্পনাটা সুদূরপ্রসারী। হুম, এখানে একটি ব্যাপার খেয়াল করবেন, চিটাগং পোর্ট, করাচি পোর্ট, সেন্ট মার্টিন, আরাকান এইসব জায়গা তাদের দরকার। এবং সেই ক্ষেত্রে দেখবেন আপনি চিটাগং আর করাচি পোর্টটা এখন অ্যাক্টিভেটেড। হুম, আর যে আরাকান থেকে যে রোহিঙ্গারা ঢুকছে, আপনি কি ভাবছেন সেটা মানবিক কারণে ঢুকছে? না, সেটা ইচ্ছাকৃতভাবে ঢোকানো হচ্ছে। কারণ আমরা দেখেছি, শুনেছি যে সেখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আসলে কি কাজে ব্যবহার করা হবে? তাদেরকে ব্যবহার করা হবে ২ টো কাজে। একটি হচ্ছে চিটাগং এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং ইন্ডিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করা। আমাদের চিটাগং এর পাশাপাশি যে জায়গাগুলো আছে সেগুলোকে তাদের নিয়ন্ত্রণে আনা এবং আমরা একটা জিনিস, আরেকটা ঘটনাও ঘটেছে ইতিমধ্যে। হুম, সেটা হচ্ছে পূর্ব তিমুরের যে প্রেসিডেন্ট তিনি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। হুম, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না। জঙ্গি তৎপরতা বাড়ানো, হিন্দুদের উপরে চাপ প্রয়োগ করা, হিন্দু নির্যাতন বাড়ানো এবং প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়ার উপরও একটা চাপ প্রয়োগ করার যে পরিকল্পনা আছে, এটি আসলে একদিন দুদিনের জন্য না। এটা আগামী আরো দীর্ঘ সময়ের পরিকল্পনা এবং আমি মনে করি তাদের পরিকল্পনাটা তারা এখন, যখন বাংলাদেশে তারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, হুম। সেই পরিকল্পনাটাই চলছে এবং এখন হয়তো তারা আরেকটা ফেজে কাজ করছে। আজকে হয়তো মেটিকুলাসলি ডিজাইন পরিকল্পনার হয়তো আমরা আরেকটা স্টেজে এসে পৌঁছেছি। যেখানে আমরা দেখছি যে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সনাতনীদের সাথে একটা ইসলামপন্থীদের যে জায়গা এখন তৈরি হয়েছে, সেখানে হচ্ছে জামাত ইসলামী সেখানে লিড দিচ্ছে। জামাত ইসলামী কিন্তু ইসকনকে নিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগকে নিয়েও ঠিক একইভাবে স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে আজকে যেভাবে বলছে যে একটা আওয়ামী লীগ ধর জবাই কর বা হুম, হিন্দুদেরকে জবাই কর বা ইসকনকে জবাই কর, বা যে ধরনের জঙ্গি তৎপরতা বা যে ধরনের বিষয়গুলো আমরা দেখছি, আমরা অস্ত্র দেখছি, জঙ্গিদেরকে, শীর্ষ সন্ত্রাসীদেরকে আমরা দেখছি জেল থেকে বের করে দিচ্ছে। হুম, অথচ আমরা ৫ই আগস্ট থেকে আজকে পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল যৌক্তিক কারণে এবং প্রমাণ সহ যাদের শাস্তির জায়গাটিও নিশ্চিত করা হয়েছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সময়। কিন্তু আজকে আমরা দেখছি তারা কিন্তু বেরিয়ে আসছে। অথচ নিরপরাধী আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদের নামে কোনো মামলা নেই তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে, হয়রানি হচ্ছে, হামলা হচ্ছে। ৫ই আগস্টের পর আমরা দেখেছি থানা ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে, জেল ভাঙচুর হয়েছে, হুম। লুটতরাজ হয়েছে, কয়েদিদেরকে, জঙ্গিদেরকে বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ঢাকা শহরে জেলের এবং কয়েদিরা সহ জঙ্গিরা এখন ঢাকা শহরে দাপটের সাথে, সম্মানের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে অঢেল অস্ত্র রয়েছে। বেশ। তো তার রোকেয়া মানে কি প্রাচী, রোকেয়া বাংলাদেশের প্রাচী, আমি কোন, আপনার কথার সূত্র ধরে মৈনাক পুততুণ্ডর কাছে যাব, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। মৈনাক, এই যে অসহায়তাটার কথা বলা হচ্ছে, নিজুম মজুমদার আমার সঙ্গে কানেক্ট হয়েছেন আরেকবার, আমি নিজুম মজুমদার আপনার কাছেও আসছি। তার আগে মৈনাক, এই যে অসহায়তাটার কথা বলা হচ্ছে তৌহিদ হোসেনের তরফ থেকে, এখানে একটা প্রশ্ন হ্যাঁ, এই কারণেই জাগছে মৈনাক পুততুণ্ড, যে লড়াইটা আরাকানে কার সাথে হচ্ছিল? রাখাইন প্রদেশে আরাকান আর্মি লড়াইটা তো সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। এমনকি আমি বলছি, শত অপপ্রচার সত্ত্বেও মার্কিন ডিপ স্টেটের লড়াইটা সাধারণ রোহিঙ্গাদের বিরুদ্ধেও নয়। লড়াইটা নির্দিষ্টভাবে দুটো আর্মি আর্মি দুটো দুটো বিদ্রোহী আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এআরএসএ, আরএসএ। তার মানে এই যে ৬০,০০০ লোক ঢুকেছে মার খেয়ে, বাধ্য হয়ে, পরাজিত হয়ে, এরা তো অলরেডি ট্রেন্ড। এরা একটা আর্মিতে ট্রেন্ড। এদের কার্যকলাপ জঙ্গি কার্যকলাপ। এরা মায়েরা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে। মৈনাক পুততুণ্ড এরকম ট্রেন্ড একটা আর্মি থেকে, যারা পাশের দেশ থেকে খেদিয়ে এসছে, তারা খেয়ে এসছে, লড়াইয়ে পরাজিত হয়ে এসছে, তাদের হাতে যদি হিন্দু নিকেশের অস্ত্র তুলে দেওয়া হয় চট্টগ্রামে ঢুকিয়ে, হুম। কি পরিস্থিতি তৈরি হতে পারে মৈনাক পুততুণ্ড? দেখুন, আপনি যে এই প্রসঙ্গটা তুলে ধরলেন, মানে খুব প্রশংসা করছি এটা। তার কারণ হচ্ছে যে এআরএস এর যে ভূমিকাটা, অর্থাৎ রোহিঙ্গাদের মধ্যে যে একটা পুরোপুরি ভাবে মিলিটারি ট্রেইনড একটা বাহিনী রয়েছে এবং তার বিরুদ্ধে যে আরাকান আর্মি লড়ছে,
এই ফ্যাক্টটাই আপনি দেখবেন বেশিরভাগ জায়গাতে গুলিয়ে দেওয়া হয়, যে রোহিঙ্গাটা যেন কেবলমাত্র একটি পার্সিকিউটেড মাইনরিটি, ওখানে তারা যেন শুধু মারই খাচ্ছে, পাল্টা মার যেন কখনো দিচ্ছে না, এটা একটা তুলে ধরার চেষ্টা করা হয়। তো আমি এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট বলবো, যেটা তারা অক্টোবর মাসে দিয়েছিল। সেই রিপোর্টে, এবং মনে রাখতে হবে যে এই অ্যামনেস্টি আবার হিউম্যান রাইটস এর ক্ষেত্রে ভারতে অনেক হিউম্যান রাইটস ভায়োলেশন হয় সবসময়, তো এগুলো তারা বলেই চলে। তো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে সেপ্টেম্বর মাসে এই রোহিঙ্গাদের যে আর্মি, সেই আর্মি হিন্দুদের ওপর অ্যাটাক করেছে, এবং হিন্দুদের ওপর অ্যাটাক করে দুটি অ্যাটাক হয়েছে, সেখানে প্রায় 100 জন হিন্দুর মৃত্যু হয়েছে সেই অ্যাটাকে, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেটা করেছে হচ্ছে এই আরাকানের যে এআরএসএ, এরা অর্থাৎ রোহিঙ্গা স্যালভেশন আর্মি। আরেকটা কথা এখানে বলবো, সেটা হচ্ছে তৌহিদ হাসান মহাশয়, তিনি যে এই ব্যাংককে দাঁড়িয়ে বললেন যে আমাদের কিছুই করার নেই, 60,000 কোথা থেকে রোহিঙ্গা ঢুকে গেল বুঝতে পারছি না, আমরা তো ঢুকাইনি, অন্যান্য পথে ঢুকেছে। তারপরে আবার বলেছেন যে আবার ঢুকবে, আরেকটা ওয়েভ আসছে, তখনও কি করতে পারবো কিছু বুঝতে পারছি না, সবার সাথে কথা বলছি, সব দেশকে মিলে এটা মেটাতে হবে। এবং থার্ড কথা বলেছেন, খুব সাংঘাতিক একটা কথা বলছেন, যে আমরা বুঝতে পারছি যে আমাদের বর্ডারের এই এলাকাটা আরাকান আর্মির দখলে, মিয়ানমারের হুন্টা সরকার বা সানসুয়ের দখলে আর নেই, কিন্তু আমাদের কথা বলতে হবে সেই মিয়ানমারের হুন্টা গভর্নমেন্টের সাথে, যেহেতু আমরা কোনো নন স্টেট অ্যাক্টরের সাথে কথা বলতে পারবো না, অর্থাৎ আরাকান আর্মির সাথে কথা বলে এটা আমরা মেটাতে পারবো না। কারা বলছেন না, যারা কোনো নির্বাচিত পথে ক্ষমতায় আসেননি, তারা সরকারে বসে তাদের উপদেষ্টা বলছেন যে আমরা কোনো নন স্টেট অ্যাক্টরের সাথে কথা বলতে পারবো না। ফাইনাল কথা যেটা বলবো সেটা হচ্ছে, এখন তৌহিদ হাসান বা এখন এই মোহাম্মদ ইউনূসের সরকার, তারা বলছেন যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা অসহায়, রোহিঙ্গারা ঢুকে পড়ছে, আমরা অসহায়। অথচ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তার রিপোর্ট বলছে যে এই অগাস্ট মাসের আপরাইজিং এর পরেও, যখন এই তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সময় তো বিজিবি কিন্তু ওই বর্ডারে 4,000-এর উপর রোহিঙ্গাকে পুশব্যাক করেছে, এবং সেইটা নিয়ে আবার বিভিন্ন হিউম্যান রাইটস ওয়াচ প্রভৃতি বডি, তারা এই সরকারের উপর সেই সময়তে খাপ্পা হয়ে গেছিল যে এই কাজটা কেন করা হচ্ছে। অর্থাৎ পুশব্যাক করতে চাইলে করা যায়, ঠেকাতে চাইলে ঠেকানোই যায়। তাহলে ঠেকানো যে হচ্ছে না, এবং আগে থেকে গানটা গেয়ে রাখা হচ্ছে যে ভবিষ্যতে আরো আসবে, এটার পিছনে কিন্তু উদ্দেশ্য রয়েছে। এবং উদ্দেশ্যটা কি, সেটা ওই যে বললাম, সেপ্টেম্বরের ওই ইনসিডেন্টটা রোহিঙ্গারা কি করেছিল, তার থেকে কিন্তু এটা স্পষ্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।